গুড ইভিনিং স্টুডেন্টস। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের বাংলা ব্যাকরণ থেকে একটা চিরপরিচিত এবং খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় নিয়ে আমি হাজির হয়েছি। চিরপরিচিত এজন্যই বললাম, কারণ তোমরা ছোট থেকেই এই অধ্যায়টি সম্পর্কে জেনে আসছো, পড়ে আসছো। এবং গুরুত্বপূর্ণ বললাম এজন্যই, কারণ যেটা ছাড়া মানুষের লিখিতভাবে মানুষের মনের ভাব প্রকাশ করতেই পারে না, যেটা ছাড়া গল্প হয় না, যেটা ছাড়া সাহিত্যই হয় না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। তো সেই অধ্যায়টি হলো বাক্য। তো বাক্য সম্পর্কে তোমরা সবাই জানো, তাই তো? তো এই বাক্য কি, কিভাবে তৈরি হয়েছে, এটা গোড়া থেকে একবার আমরা মনে করে নেব, হ্যাঁ? তাহলে তোমাদেরও একটু সুবিধা হবে। তো বাংলা ব্যাকরণের শুরুতেই কি আসে? বর্ণ, তাই তো? যে আহ অ থেকে ও, ক থেকে চন্দ্রবিন্দু, যেটা আগে ক্ষীয় ছিল। তো এগুলো কি এক একটা বর্ণ? সেই বর্ণ, কতগুলো বর্ণ পাশাপাশি বসে হয় একটা বর্ণ সমষ্টি। এবং সেই বর্ণ সমষ্টি যদি অর্থযুক্ত হয়, তখন সেটা কি হয়? শব্দ। এবং সেই কতগুলো শব্দ পাশাপাশি বসে যখন সেটা কি তৈরি হয়? একটা শব্দ সমষ্টি, তাই তো? এবং সেই শব্দ সমষ্টি যদি মানুষের একটা মনের ভাব প্রকাশ পায় সম্পূর্ণরূপে, তখন সেটা কি হয়ে যায়? বাক্য হয়ে যায়, তাই তো? তো এইভাবে আমরা জেনে আসছি এতদিন, তাই তো? এবং এখন আমরা এই যে বাক্য, একটা সাধারণ জ্ঞান ছিল যে এটা কিভাবে তৈরি হয়, এবং এই বাক্যের মধ্যে আরো বেশ কিছু বিষয় রয়েছে যেটার জন্য একটা সম্পূর্ণ সঠিক বাক্য তৈরি হয়। এবং বাক্যের মধ্যে অনেক কিছু বিষয় রয়েছে যেগুলো আমাদের জানতে হবে, শিখতে হবে, হ্যাঁ? এবং এই বাক্যই অনেক ধরনেরও হয়ে থাকে, সেগুলোও আমাদের জানতে হবে ভালোভাবে। হুম? এবং আরো একটা জিনিস, যে একটু আগে যে বললাম যে কতগুলো শব্দ, অর্থাৎ শব্দ সমষ্টি যখন মানুষের মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, তখনই সেটা বাক্য হয়। অর্থাৎ অর্থযুক্ত শব্দ সমষ্টিই বাক্য, তাই তো? তো সেই শব্দগুলো যখন বাক্যে ব্যবহৃত হয়, তখন সেই শব্দটা কি শব্দ থাকে? না, তখন সেই শব্দটাকে কি বলা হয়? পদ বলা হয়, তাই তো? তো সেই পদকে অনেকগুলো ভাগে ভাগ করা যায়, হ্যাঁ? কি কি? যে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এগুলো পদের শ্রেণী বিভাগ, তাই তো? তো যাই হোক, তো বলা যায় সেই অর্থবহ পদগুচ্ছকেও বাক্য বলে থাকে। তো আজকে আমরা কি কি পড়বো, না সেই বাক্য সম্পর্কে আরো বিস্তারিত ভাবে জানবো। হুম যে বাক্য কাকে বলে, এবং একটা যথার্থ বাক্য তৈরি করতে কি কি শর্ত লাগে, যেমন যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি, এই ধরনের শর্ত লাগে। এছাড়া বাক্যের মধ্যে বা বাক্যের দুটি অংশ থাকে, একটা উদ্দেশ্য, বিধেয়। হুম, এবং বাক্যের মধ্যে আমরা খণ্ডবাক্য লক্ষ্য করে থাকি। সেই খণ্ডবাক্যেরও কিছু ভাগ থাকে, বিশেষ্য খণ্ডবাক্য, ক্রিয়া বিশেষণ খণ্ডবাক্য, বা বিশেষণ খণ্ডবাক্য, এরকম ধরনের ভাগও আছে। হুম তো এগুলোকে বলা হয় যে বাক্যের বেসিক জিনিস, হ্যাঁ? তো সেগুলো আগে আমরা জানবো। তারপর বাক্যের মধ্যে আরো বেশ কিছু বিষয় রয়েছে, যে সেই বাক্যগুলোকেও আবার কত রকম ভাবে ভাগ করা যায়, সেগুলো আমরা পরে শিখবো। আগে বাক্যের এই বেসিক জিনিসগুলো আমরা শিখে নিই, হ্যাঁ? তো চলো দেখে নেওয়া যাক। তো বাক্য কি, কাকে বলে? না, যে বিভক্তিযুক্ত পদসমষ্টির দ্বারা বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়, তখন তাকে বাক্য বলে। হুম তো এই বিভক্তিযুক্ত পদসমষ্টি কি? আমরা যেমন ছোটবেলায় শিখেছি, যেটা শুরুতেই বললাম, যে আমরা সাধারণত যেমনটা জানি
যে কতগুলো শব্দ পাশাপাশি বসে যখন সম্পূর্ণ মনের ভাব প্রকাশ পায় তখন তাকে বাক্য বলে, অর্থাৎ অর্থযুক্ত শব্দ সমষ্টি হলো বাক্য। ঠিক। কিন্তু আবার যে বললাম যে সেই শব্দগুলো যখন বাক্যে ব্যবহৃত হয় তখন সেটা শুধুমাত্র শব্দ সমষ্টি থাকে না, সেটাকে অর্থযুক্ত শব্দ সমষ্টি বলা যায় না। সেই শব্দগুলো বাক্যে ব্যবহৃত হলে তখন সেটা কি হয়ে যায়? সেটা কি আর শব্দ থাকে? থাকে না, সেটা কি হয়ে যায়? পদ হয়ে যায়, তাই তো? শব্দটা পদে রূপান্তর হয়। তো সে শব্দটাকে পদ কেন বলা হয় জানো তো তোমরা নিশ্চয়ই। যে আহ এই যেমন দেখো একটা উদাহরণ, যে পড়াশোনায়, এই পড়াশোনায়, এটা কি এর আসল শব্দ? নয়। এর আসল শব্দ কি? পড়াশোনা। ঠিক। তো এর সঙ্গে দেখো এই অন্ত্যস্ত, এটা আলাদাভাবে যুক্ত হয়েছে। হুম, হয়ে এই শব্দটা তৈরি হয়েছে। তো যখন এরকম আলাদাভাবে এক্সট্রা যখন কোনো বর্ণ যুক্ত হয়ে সেই শব্দটা আবার তৈরি হয় তখন সেই শব্দটার শব্দ থাকে না, তখন সেটা পদ হয়। কারণ এই আলাদা করে যে বর্ণটা যুক্ত হয় সেটাকে বলা হয় বিভক্তি। হুম, অর্থাৎ শব্দের সঙ্গে যখন বিভক্তি যুক্ত হয় তখন সেটা পদ হয়। হ্যাঁ, তাই জন্য বলা হয় যে বিভক্তিযুক্ত পদ সমষ্টির দ্বারা বক্তার মনের ভাব যখন সম্পূর্ণরূপে প্রকাশ পায় তখন তাকে বাক্য বলে। যেমন অমল পড়াশোনায় খুব ভালো, তো এখানে এটা একটা বাক্য তৈরি হয়েছে এবং অর্থযুক্ত কতগুলো পদ দিয়েই তৈরি। হুম, এবং দেখো বাক্যটি পড়ে আমরা বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে বুঝতে পারছি, সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে বাক্যটার মধ্যে দিয়ে, তাহলে এটা নির্দ্বিধায় এটা বাক্য। হুম, তো এই যে শুধুমাত্র অর্থবহ পদগুচ্ছকে যে বাক্য বলা হয় বা শুধুমাত্র অর্থবহ পদগুচ্ছ যে বাক্য হয়ে যাবে তাও কিন্তু নয়। হুম, সেই একটা যথার্থ বাক্য তৈরি করতে বেশ কিছু শর্ত লাগে বা কিছু শর্ত পূরণ করতে হয়, তবে একটা যথার্থ বাক্য তৈরি হয়। যেমন সেই পদগুচ্ছকে, অর্থাৎ সেই অর্থবহ পদগুচ্ছকে যথার্থ বাক্য হয়ে উঠতে তিনটি শর্তকে পূরণ করতে হয় বা তিনটি শর্ত লাগে। সেগুলো কি কি? যোগ্যতা, আকাঙ্ক্ষা আর আসক্তি। হ্যাঁ, তো তোমরা স্বাভাবিক বলতেই পারো যে ব্যাকরণের মধ্যে তার শব্দের মধ্যে বাক্যের মধ্যে আবার যোগ্যতা আকাঙ্ক্ষা কোথা থেকে আসছে, তাই না? যে এগুলো তো শুধুমাত্র মানুষের ক্ষেত্রে বলা হয়, মানুষকে বিচার করা হয় এ সমস্ত শব্দ দিয়ে, তাই না? কিন্তু এখানে ভাষার মধ্যেও রয়েছে, বাক্যের মধ্যেও রয়েছে। হুম, তো দেখা যাক সেই যোগ্যতা আকাঙ্ক্ষা আসক্তি কি, কেমন ধরনের শর্ত। হুম, তো যোগ্যতা, হুম, যে পদ বা পদ সমষ্টি যথাসঙ্গত ও অর্থবহ বাক্য গঠনের উপযোগী তাদেরকেই বাক্য বলা হবে বা তাদেরই শুধুমাত্র যোগ্যতা রয়েছে বলে সেটা মনে করা হয়। হ্যাঁ, যেমন দেখো উদাহরণটাকে দিয়ে বোঝাই তাহলে সহজে বুঝতে পারবে তোমরা। গোপীনাথ পাথর কামড়ে কামড়ে খায়, এটা একটা বাক্য। হুম, এবং অর্থবহ পদগুচ্ছ নিয়েই তৈরি। হ্যাঁ, তো আমরা সাধারণত বাক্যের সংজ্ঞা কি জানি? ওটাই যে অর্থবহ পদগুচ্ছকে বাক্য বলা বা মানুষের মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ হলে তখন সেটা বাক্য। ঠিক, এখানেও একটা সম্পূর্ণ ভাব প্রকাশ পাচ্ছে, কিন্তু এই বাক্যের যোগ্যতা নেই, তাই এটাকে বাক্য বলা যাবে না সেই অর্থে। অর্থবহ বাক্য নয়। দেখো, গোপীনাথ পাথর কামড়ে কামড়ে খায়, এই এই লাইনটা, এই বাক্যটা আমরা বুঝতে পারছি যে বক্তা কি বলতে চাইছে, কিন্তু এটা কি আদৌ সত্যি বাক্য, অর্থযুক্ত বাক্য? গোপীনাথ পাথর কামড়ে খায়, কোনো মানুষ পাথর কামড়ে খেতে পারে কি? পারে না। তাই বলা যায় এই বাক্যটির যোগ্যতা নেই। হুম,
তাই না? বাক্য হওয়ার যোগ্যতা নেই। এটা কোনো অর্থবহ বাক্য নয় এবং এটা সঙ্গত কারণও নয় যে কোনো মানুষ পাথর কামড়ে খেতে পারে না। এটা যুক্তিসঙ্গত নয়। তাই যেহেতু এই বাক্যের অর্থ নেই তেমন, যুক্তিসঙ্গতও নয়, তাই এর বলা যায় যে বাক্য হওয়ার যোগ্যতা নেই, তাই এটা বাক্য হবে না। তাই যে একটা যথার্থ বাক্য হতে গেলে এই এটা অবশ্যই লাগে বা এই শর্তটা অবশ্যই পূরণ করা দরকার। এমন ধরনের শর্ত যদি পূরণ হয় তবেই সেটা বাক্য হবে। তারপর তো দ্বিতীয় হলো আকাঙ্ক্ষা। তো আকাঙ্ক্ষা শব্দটির আক্ষরিক অর্থ আমরা কি জানি? যে ইচ্ছা বা চাওয়া, তাই তো? তো এই চাওয়া বা ইচ্ছা, এটা সাধারণ মানুষের অন্য কোনো চাওয়া বা ইচ্ছার কথা বলা হচ্ছে না। এটা বাক্য গঠনের ক্ষেত্রে আহ ব্যবহৃত হচ্ছে বা সেই আকাঙ্ক্ষাটা থাকছে, এবং সেটা একটা বক্তা এবং শ্রোতার মধ্যে, অর্থাৎ মানুষের ভাষার লেনদেন হয় কিভাবে? কথোপকথনের মধ্যে দিয়ে, এবং কথোপকথনের জন্য একজন বক্তা একজন শ্রোতা থাকে, ঠিক? তো সেই বক্তা যখন বলবে এবং শ্রোতা যখন শুনবে, সেই শ্রোতার আকাঙ্ক্ষার কথা এখানে বলা হচ্ছে। হুম, যেটা জরুরি একটা যথার্থ বাক্যের জন্য। কেমন না, দেখো, যে বক্তার বা শ্রোতার বলার বা শোনার চাহিদা বা কৌতূহলের নিবৃত্তি হওয়া দরকার, না হলে সেটা যথার্থ বাক্য হবে না। যেমন যে বক্তা যখন কোনো কিছু বলছে, সেই বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে না, সম্পূর্ণরূপে পরিস্ফুট হচ্ছে না, যার ফলে শ্রোতার আরো কিছু জানার বাকি থেকে যাচ্ছে, আকাঙ্ক্ষা থেকে যাচ্ছে। হ্যাঁ, আকাঙ্ক্ষা, শ্রোতার আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না, তখন সেটা যথার্থ বাক্য হবে না। হুম, যেমন দেখো একটা উদাহরণ, যে খাবারটা আমি যখন খেলাম, এটা কি সম্পূর্ণ হলো? হলো না। যে এখানে শ্রোতার আরো কিছু জানার বাকি রয়েছে, শ্রোতার আকাঙ্ক্ষা নিবৃত্তি হচ্ছে না, তার শ্রোতার আকাঙ্ক্ষা নিবৃত্তির প্রয়োজন রয়েছে। হ্যাঁ, যে খাবারটা আমি যখন খেলাম, আমার খুব ঝাল লেগেছিল, বা এরকম যখন আরো একটা খণ্ড বাক্য যখন যুক্ত হবে, তখনই সেটা একটা বাক্য তৈরি হবে, সম্পূর্ণ একটা অর্থযুক্ত বাক্য তৈরি হবে, ঠিক? কিন্তু যখন শুধু খাবারটা আমি যখন খেলাম বলেই বক্তা থেমে গেল, তখন কি সেটা সম্পূর্ণ ভাবে পরিস্ফুট হচ্ছে? হচ্ছে না। শ্রোতার আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না, শ্রোতার আরো কিছু জানার রয়েছে। তাই আকাঙ্ক্ষা নিবৃত্তি অবশ্যই প্রয়োজন একটা যথার্থ বাক্যের ক্ষেত্রে। হ্যাঁ, তারপর 3 নম্বর হলো আসক্তি। আসক্তি কি? যে বাক্যের মধ্যে পদ সমষ্টির সঠিক স্থান সন্নিবেশকে আসক্তি বা নৈকট্য বলে। নৈকট্য। হ্যাঁ, তো নৈকট্যটা কেন বলা হচ্ছে? যে ধরো একটা বাক্য বললো বক্তা, এবং সেটা খাপ ছাড়া, হ্যাঁ, ওলট পালট, তো সেজন্যই পরপর শব্দ সাজিয়ে বললেই তবেই সেটা অর্থযুক্ত হয়, না হলে শ্রোতা সেটা বুঝতে পারে না। হুম, তো যেমন দেখো উদাহরণ দিয়ে বলি, যে জ্বর পড়তে তাই আমি আমার যাব না আজ, এটা বক্তা বলল, কিন্তু শ্রোতা কি বুঝতে পারছে এটা কি বলতে চাইছে বক্তা? বোঝা যাচ্ছে না। সব হিজিবিজি ভাবে লেখা, ওলট পালট ভাবে লেখা, বোঝা যাচ্ছে না। তো এটাকে যখন পর পর সাজিয়ে লেখা হবে, অর্থাৎ যার পাশে যে শব্দটা মানানসই, হ্যাঁ, তার নৈকট্যে অর্থাৎ আসক্তিতে বা কাছাকাছি সেরকম ভাবেই যখন বাক্যটা সাজানো হবে পরপর পদ দিয়ে, তখনই সেটা যথার্থ বাক্য হবে। তো দেখো, যখন এটা সাজানো হলো যে আমার জ্বর তাই আমি আজ পড়তে যাব না, তবেই সেটা একটা অর্থযুক্ত বাক্য তৈরি হলো। হ্যাঁ, তো বাক্যের আসক্তিও খুব প্রয়োজন। যদি সেরকম নৈকট্য বা আসক্তি সন্নিবেশ যদি না থাকে বাক্যের মধ্যে, তখনও সেটা যথার্থ বাক্য হবে না। হ্যাঁ, তারপর
তো আমরা কি জানি যে একটা একটা বাক্য গঠন করতে কি কি লাগে, কি কি থাকে তার মধ্যে? কর্তা, কর্ম আর ক্রিয়া, তাই তো? যে একটা বাক্যের একটা কর্তা থাকে, একটা কর্ম থাকে আর ক্রিয়া থাকে। কর্তা যাকে উদ্দেশ্য করে বলা হয় বা যে কাজ করে বা যাকে বলা হয় যে মুখ্য, সে কর্তা। ক্রিয়া যে কাজ করা বোঝায় যে শব্দ দিয়ে বা পদ দিয়ে, সেটা ক্রিয়া। আর মাঝের বাকি অংশগুলো হয় কর্ম। ঠিক? তো একটা বাক্য গঠন করতে বা একটা বাক্য গঠিত হয় তিনটি বিষয় নিয়ে, যে কর্তা, কর্ম, ক্রিয়া। হুম? তো এই বাক্য, যার প্রধান দুটি অংশ রয়েছে, হুম, একটা হলো উদ্দেশ্য আর একটা হলো বিধি। এই দুটি বাক্যের প্রধান অংশ। এবং সাধারণভাবে এই উদ্দেশ্য অংশে কর্তা থাকে আর বিধেয় অংশে কর্ম আর ক্রিয়া থাকে। হ্যাঁ, এরকম একটা ভাগ করা হয়। তো আবার কখনো কখনো সেই উদ্দেশ্য অংশে থাকা কর্তা অনুক্ত থাকে বা উচ্চ থাকে। আবার বিধেয় অংশের ক্রিয়া কখনো কখনো উচ্চ থাকে, বা অনুক্ত থাকে। হুম। যেমন দেখো, যে কখন যে চলে গেল বুঝতে পারলাম, কে চলে গেল তার কথা এখানে নেই, এখানে কিন্তু উচ্চ কর্তা, এখানে উচ্চ। কার কথা বলা হচ্ছে সেটা এখানে উচ্চ রয়েছে। আবার যে তখন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী, হুম, কিন্তু এটা বলা হয়েছে, কিন্তু এখানে দেখো ক্রিয়া নেই। হুম, তো যখন আমরা বুঝতেই পারছি যে তখন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন, রাইট? তো ছিলেনটা এখানে উজ্জ্ব রয়েছে, কিন্তু এটা আমরা বুঝতে পারছি যে এটা বলতে চেয়েছি। ঠিক? তো এরকম উদাহরণ বা এরকম ধরনের বাক্য বাংলায় প্রচুর রয়েছে, এবং তোমরা দেখে থাকবে। তো যাই হোক, তো সেই উদ্দেশ্য আর বিধিও নিয়ে এখন আমরা আরো ভালোভাবে জানবো। তো সেই উদ্দেশ্য কি, কাকে বলা হয়? উদ্দেশ্য বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হয় বা যার উদ্দেশ্যে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলা হয়। ঠিক আছে? যেমন দেখো, এই উদাহরণটা, প্রিয়াঙ্কা নতুন জামা কিনেছে। এখানে কার উদ্দেশ্যে বলা হলো বা কার সম্বন্ধে বলা হলো? প্রিয়াঙ্কা। ঠিক? তো এখানে এই বাক্যের এই প্রিয়াঙ্কা হলো উদ্দেশ্য। ঠিক আছে? এবং আরো একটা বিষয়, যে উদ্দেশ্য অংশে একটা পদও থাকতে পারে, আবার একাধিক পদও থাকতে পারে। হুম। তো এই যে উদ্দেশ্য অংশে, যে উদ্দেশ্যকে ব্যাখ্যা করার জন্য যে একটি শব্দ বা অনেকগুলো শব্দ, অর্থাৎ যে শব্দগুচ্ছ ব্যবহৃত হয়, তাকে উদ্দেশ্যের প্রসারক বলে। এই প্রসারকটা বিশেষ করে শব্দগুচ্ছের জন্য ব্যবহৃত হয়ে থাকে কিন্তু। হুম। তো যেমন দেখো, এই যে নীল জামা পরা ছেলেটি আমার ভাই। তো এখানে নীল জামা পরা ছেলেটি আমার ভাই। তো এখানে কিন্তু একটা শব্দ নেই। দেখো, একটা শব্দকে কেন্দ্র করেই কিন্তু তৈরি হচ্ছে না বাক্যটা এখানে। এবং একটা শব্দকেই উদ্দেশ্য বলা যাবে না। নীল জামা পরা ছেলেটি আমার ভাই। তো এখানে এই ছেলেটির উদ্দেশ্যেই বলা হচ্ছে, কিন্তু তার আগেও শব্দ রয়েছে যেটা আহ এই ছেলেটির সঙ্গে যুক্ত রয়েছে। তাই এই যে উদ্দেশ্যকে, এই উদ্দেশ্যটা, একে ব্যাখ্যা করার জন্য এই শব্দগুচ্ছটা ব্যবহৃত হচ্ছে। হ্যাঁ, তো সেজন্যই এটা কি একটা প্রসারিত হচ্ছে, হুম, সম্প্রসারণ হচ্ছে। তো সেজন্যই এটাকে উদ্দেশ্যের প্রসারক বলা হবে। ঠিক আছে? তো এই একটা উদ্দেশ্যর সঙ্গে অনেকগুলো শব্দ ছিল বা শব্দগুচ্ছ ছিল বলেই এই উদ্দেশ্যটাকে উদ্দেশ্যের প্রসারক বলা হয়। বুঝতে পেরেছো? হলো। বা কখনো কখনো এই উদ্দেশ্যর সঙ্গে যে মূল উদ্দেশ্য বা যে যাকে উদ্দেশ্য করেই বলা হচ্ছে, যার সম্বন্ধে বলা হচ্ছে, তার সঙ্গে এরকম শব্দগুচ্ছ না থেকেও একটি শব্দও থাকতে পারে। হ্যাঁ। আহ, যেমন ধরো, ওই ছেলেটি আমার ভাই। তো এর আগে কি তাহলে ওই থাকছে,
তো তার ফলেও দেখো এই মূল উদ্দেশ্য সহ দুটি আহ শব্দ থাকছে। হুম, তো সেটাও তখন উদ্দেশ্যের প্রসারক হবে। বুঝতে পেরেছো? তো হলো, তাহলে কি শিখলাম? যে বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হবে বা যাকে উদ্দেশ্য করে বলা হবে সেটা উদ্দেশ্য। ঠিক আছে, এবার আসি বাক্যের দ্বিতীয় অংশ, সেটা হলো বিধেয়। বিধেয় কি? কর্তা বা উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় সেটাই বিধেয়। হুম, যেমন দেখো, প্রিয়াঙ্কা নতুন জামা কিনেছে। তো এখানে কর্তাকে, এখানে কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে? প্রিয়াঙ্কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। হ্যাঁ, তো এটাই কে? এটাই উদ্দেশ্য, এটাই কর্তা। তো এই কর্তা সম্পর্কে যা কিছু বলা হবে সেটাই হবে বিধেয়। তো প্রিয়াঙ্কা যেহেতু কর্তা বা উদ্দেশ্য, তার সম্পর্কে কি বলা হচ্ছে? না, নতুন জামা কিনেছে। তো এই শব্দগুচ্ছটা হবে বিধেয়। বুঝতে পেরেছো? একটা ভাগ হয়ে যায় সব বাক্যের ক্ষেত্রেই একই রকম, যে প্রথম দিকটা উদ্দেশ্য হয়, দ্বিতীয় দিকটা বিধেয় হয়ে যায়। হ্যাঁ, তারপর দেখো, কখনো কখনো ক্ষেত্রে আবার কর্তা উহ্য থেকে যায়, যেটা বললাম, বা কর্তা বাক্যের মাঝে বা বাক্যের শেষেও থেকে থাকে। সেগুলো খুবই ব্যতিক্রম। হুম, এবং ওই যে বললাম যে কর্ম আর ক্রিয়া যেটা বিধেয়ের মধ্যে অবস্থান করে বা বিধেয়ের অংশের মধ্যেই থাকে। তো বিধেয় অংশে ক্রিয়ার সঙ্গে, সেই ক্রিয়ার সঙ্গে নানা রকম বিশেষ্য খণ্ড, ক্রিয়া বিশেষণ খণ্ড, এগুলো যুক্ত হতে পারে বা যুক্ত হয় বিধেয়ের ক্ষেত্রে। এবং আরো একটা বিষয়, যেটা উদ্দেশ্যের ক্ষেত্রে উদ্দেশ্যের প্রসারক হয়েছে, তেমনি বিধেয়ের ক্ষেত্রেও বিধেয়কে ব্যাখ্যা করার জন্য যে শব্দ বা শব্দগুচ্ছ ব্যবহৃত হয় তাকে বিধেয়ের প্রসারক বলা হয়। হুম, যে প্রিয়াঙ্কা নতুন জামা কিনেছে, প্রিয়াঙ্কা জামা কিনেছে, এটা কিন্তু এই বিধেয়টাকে ব্যাখ্যা করার জন্য একটা শব্দ আরো ব্যবহৃত হচ্ছে। কি? নতুন জামা। এই নতুনটা, আহ সব, এই শব্দটা ব্যবহৃত করা হয়েছে বা ব্যবহৃত হয়েছে। তো সেটা কি হয়ে যাবে তখন? বিধেয়র প্রসারক। হুম, বুঝতে পেরেছো? তো এই হলো উদ্দেশ্য আর বিধেয়। অর্থাৎ এখানে দেখো, আরো পরিষ্কার ভাবে বোঝানো হয়েছে যে আমান খুব ভালো ছবি আঁকে। হুম, তো এখানে কার উদ্দেশ্যে বলা হচ্ছে? আমানের উদ্দেশ্যে। কর্তাকে আমান, তাই আমান হলো উদ্দেশ্য, বাক্যের একটা অংশ। বাক্যের দ্বিতীয় অংশ কোনটা? শেষের দিকটা, সেটাই বিধেয়। কিভাবে? না, কর্তা বা উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় সেগুলোই সব হলো বিধেয়। তো আমান সম্পর্কে কি বলা হচ্ছে? খুব ভালো ছবি আঁকে। তো এটাই, গোটাটাই হলো বিধেয়। হুম, এবং যে আমান ছবি আঁকে, এটা বিধেয়। এবং এর সঙ্গে দেখো, এই খুব ভালো, এটা ব্যবহৃত হয়েছে এটাকে প্রসারিত হওয়ার জন্য। হ্যাঁ, তাই জন্য হয়ে যাবে ধরো বিধেয় প্রসারক, এমনটাও বলা যায়। ঠিক আছে, কিন্তু এত কিছু বলা যাতে তোমরা আরো বিস্তারিত ভাবে জানতে পারো, তোমাদের জ্ঞান ভান্ডার বাড়ুক। কিন্তু এটুকু মনে রাখলেই হবে যে একটা বাক্যের মধ্যে উদ্দেশ্য কোনটা আর বিধেয় কোনটা। ঠিক আছে, এবং এই যে উদ্দেশ্য আর বিধেয় শিখলাম, অর্থাৎ বাক্যে যে দুটি অংশ উদ্দেশ্য আর বিধেয়, এই উদ্দেশ্য আর বিধেয়র যে ক্রিয়ার সমষ্টি, সেটা থেকে খণ্ডবাক্য তৈরি। হুম, তো সেই খণ্ডবাক্য কি, কাকে বলে? না, একটি উদ্দেশ্য ও একটি বিধেয় ক্রিয়ার সমষ্টি যদি নিজে একটি স্বাধীন বাক্য হিসেবে ব্যবহৃত না হয়ে অন্য কোনো বৃহত্তর বাক্যের অংশরূপে ব্যবহৃত হয়, তখন সেটা খণ্ডবাক্য হয়। আহ বুঝিয়ে বলছি। তো এই খণ্ডবাক্য কি? না, যে এই একটা উদ্দেশ্য আর একটা বিধেয়, তার যে ক্রিয়ার সমষ্টি থেকে যে বাক্যটা তৈরি হয়, হুম, সেই বাক্যটা একটা স্বাধীন বাক্য হিসাবে ব্যবহৃত না হয়ে, অর্থাৎ যে এটাই একটা সম্পূর্ণ বাক্য না হয়ে যখন অন্য কোনো একটা বৃহৎ বাক্যের অংশরূপে ব্যবহৃত হয়,
তখন সেটা খণ্ডবাক্য। যেমন উদাহরণের সঙ্গে বোঝাই তাহলে বুঝতে পারবে যে যারা ভালো ছেলে গুরুজনের আদেশ পালন করে। তো এখানে দেখো আহ, ক্রিয়া পালন করে। হুম, তো যারা ভালো ছেলে, হ্যাঁ, এবং গুরুজনের আদেশ পালন করে, এখানে দেখো একটা বাক্যের মধ্যেও যেন দুটো বাক্য রয়েছে। হ্যাঁ, একটা এই যে যারা ভালো ছেলে, এটা একটা অসম্পূর্ণ বাক্য, এবং গুরুজনের আদেশ পালন করে, এটা একটা সম্পূর্ণ বাক্য বলে মনে হচ্ছে। তো যখন উদ্দেশ্য আর বিধেয়ের যে ক্রিয়ার সমষ্টি, সেটা যদি নিজে একটা স্বাধীন বাক্য হিসাবে না ব্যবহৃত হয়, বা একটাই, এই যে যেমন গুরুজনের আদেশ পালন করো, এটা যদি শুধু হতো তাহলে এটা একটা বাক্য রূপে গণ্য হতো, ঠিক? কিন্তু যখন যারা ভালো ছেলে, এটা যদি শুধু হতো তাহলে এটা শুধু একটা বাক্য রূপে গণ্য হতো না। হুম, তো এই যে একটা বাক্যের মধ্যে এটা যে অসম্পূর্ণ থেকে যাচ্ছে, হ্যাঁ, এবং একটা বৃহত্তর বাক্যের অংশরূপে ব্যবহৃত হচ্ছে, যে এই গুরুজনের আদেশ পালন করে, এটা একটা বাক্য, সম্পূর্ণ বাক্য, এবং এর অংশরূপে এটা ব্যবহৃত হচ্ছে। হ্যাঁ, তাই জন্য এটা হবে খণ্ড বাক্য। বুঝতে পেরেছো? তো একটা উদ্দেশ্য আর একটা বিধেয়র ক্রিয়ার যে সমষ্টি, সেটা যদি একটা স্বাধীন বাক্য হিসাবে বা একটা সম্পূর্ণ অর্থযুক্ত বাক্য হিসাবে ব্যবহৃত না হয়ে সেই বাক্যের মধ্যেই অবস্থিত এক বাক্যের বা একটা বৃহত্তর বাক্যের অংশরূপে ব্যবহৃত হয়, তখন সেটা খণ্ডবাক্য হয়। বুঝতে পেরেছো? তো এই বাক্যের মধ্যে তাহলে কয়টি খণ্ডবাক্য রয়েছে দেখো, এটা একটা, এটা একটা, তো এর মধ্যে দুটি খণ্ডবাক্য রয়েছে। হুম, এবং এই এটা যখন এটা আলাদাভাবে ব্যবহার করা যাবে, কিন্তু এটা যাবে না, এটা এর উপরে নির্ভরশীল হচ্ছে, তাই না? তো সেজন্যই এটা খণ্ডবাক্য। আচ্ছা, এই খণ্ডবাক্যটাকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। কি? একটা স্বাধীন খণ্ডবাক্য আর একটা অধীন খণ্ডবাক্য। তো এই স্বাধীন খণ্ডবাক্য, অধীন খণ্ডবাক্য কি? এই স্বাধীন খণ্ডবাক্য কাকে বলে? না, একটি বড় বাক্যের অন্তর্গত যে খণ্ডবাক্য তার নিজের অর্থ প্রকাশের জন্য অন্য কোনো খণ্ডবাক্যের উপর নির্ভরশীল নয়, তখন সেটা স্বাধীন খণ্ডবাক্য। হুম, বা প্রধান খণ্ডবাক্য বলা হয়। যেমন এই যে বললাম যে যারা ভালো ছেলে তারা গুরুজনের আদেশ পালন করে। তো এই যে এটা মনে করো নেই, শুধু এটা যে তারা গুরুজনের আদেশ পালন করে, এটা যদি আমরা বাক্য রূপে ব্যবহার করতে চাই, এটা বাক্য হবে। হুম, যে এটা একটা সম্পূর্ণ অর্থযুক্ত বাক্য, তারা গুরুজনের আদেশ পালন করে। তো এটা কি? এই খণ্ডবাক্যের মধ্যেও এটাও তো যে খণ্ডবাক্য, তাই না? কিন্তু এটা যখন আহ নিজের অর্থ প্রকাশ করতে পারছে আলাদাভাবে, হুম, এবং অন্য কোনো খণ্ডবাক্যের ওপর নির্ভরশীল হতে হচ্ছে না। দেখো, এই যে যারা ভালো ছেলে, এর উপরেই কি নির্ভরশীল হয়েই এই বাক্যটা তৈরি হয়েছে বা এই খণ্ডবাক্যটা তৈরি হয়েছে? না। যদি এই খণ্ডবাক্যটা না থাকতো, তবুও কিন্তু এটা বাক্যরূপে গণ্য হতো, তাই না? তো সেজন্যই এই স্বাধীন খণ্ডবাক্য বা প্রধান খণ্ডবাক্য তাই বলা হয়, যে যেটা নিজের মতো ব্যবহার হতে পারবে, নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারবে, অন্য কোনো খণ্ডবাক্যের সাহায্য নিতে হবে না। হ্যাঁ, সেটাই হবে স্বাধীন খণ্ডবাক্য বা প্রধান খণ্ডবাক্য। ঠিক আছে, বুঝতে পেরেছো? এরপর অধীন খণ্ডবাক্য। অধীন খণ্ডবাক্য কি? অধীন খণ্ডবাক্যটা সেই স্বাধীন খণ্ডবাক্যের উল্টো, বা প্রধান খণ্ডবাক্যের উল্টোটা। ওটা যেমন নির্ভরশীল নয়, অন্য কোনো খণ্ডবাক্যের সাহায্য লাগে না, এটা তার উল্টো। কেমন? না, একটা বড় বাক্যের অন্তর্গত যে খণ্ডবাক্যটি তার নিজের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য স্বাধীন খণ্ডবাক্যের উপর নির্ভরশীল হতে হয়, তবেই সেটা একটা খণ্ডবাক্য হয়, তৈরি হয়। সেজন্যই এটা অধীন খণ্ডবাক্য। যেমন দেখো, যারা ভালো ছেলে তারা গুরুজনের আদেশ পালন করে,
তো এখানে কোনটা যেটা অন্য খণ্ডবাক্যের উপর নির্ভরশীল হচ্ছে, এটা আমরা দেখলাম যে তারা গুরুজনের আদেশ পালন করে, এটা একটা অর্থ প্রকাশ পাচ্ছে, আলাদাভাবেই বাক্য হিসাবেও গণ্য হবে, তাহলে এটা স্বাধীন খণ্ডবাক্য। তাহলে বাদবাকি যে অংশটুকু রয়েছে দেখো, যারা ভালো ছেলে, এটা কি নিজের অর্থ প্রকাশ পাচ্ছে সম্পূর্ণরূপে? না। কি হচ্ছে না, এই বাক্যের মধ্যে অবস্থিত বা এই বাক্যের অন্তর্গত এই যে খণ্ডবাক্যটা, তার নিজের সম্পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য এই স্বাধীন খণ্ডবাক্যের প্রয়োজন লাগছে এবং এর উপরেই নির্ভরশীল। তাছাড়া এটা তৈরি হতো না, বা এই শব্দটা মানে বাক্যটা থাকতোই না, এর কোনো অর্থই নেই। হুম, এই স্বাধীন খণ্ডবাক্যটা আছে বলেই এর অর্থ বোঝা যাচ্ছে, না হলে এটা অর্থহীন। তো দেখো, যারা ভালো ছেলে, এটা যদি শুধু একটা বাক্য হতো, এর কোনো অর্থ থাকতো না। হ্যাঁ, তাই তারা গুরুজনের আদেশ পালন করে, কারা না যারা ভালো ছেলে, এই স্বাধীন খণ্ডবাক্য বা প্রধান খণ্ডবাক্যটার উপর নির্ভরশীল হয়েই এই খণ্ডবাক্যটা তৈরি হয়েছে, এবং এর অধীনে এই বাক্যটি খণ্ডবাক্যটি গঠিত হয়েছে। তাই এটাকে অধীন খণ্ডবাক্য বলা হয়, বা আশ্রিত খণ্ডবাক্য বলা হয়, এবং অপ্রধান খণ্ডবাক্য বলা হয়ে থাকে। এবং এই যে অধীন খণ্ডবাক্য বা আশ্রিত খণ্ডবাক্য, সেটাও আবার তিন রকমের হয়ে থাকে। কি কি? একটা হলো বিশেষ্য স্থানীয় অধীন খণ্ডবাক্য, একটা হলো বিশেষণ স্থানীয় অধীন খণ্ডবাক্য, আর 3 নম্বর হলো ক্রিয়া বিশেষণ স্থানীয় অধীন খণ্ডবাক্য। এবার এই খণ্ডবাক্যগুলো কাকে বলে, কি এগুলো না বিশেষ্য স্থানীয় অধীন খণ্ডবাক্য। এটা কি? হ্যাঁ, তো কি আসছে, বিশেষ্য। হুম, তো যেহেতু নামটা এরকম হয়েছে যে বিশেষ্য স্থানীয় অধীন খণ্ডবাক্য, তো সেই বাক্যের মধ্যে নিশ্চয়ই বিশেষ্যের কোনো ব্যাপার আছে, তাই না? তো কি না, যে অধীন খণ্ডবাক্য স্বাধীন খণ্ডবাক্যের যে কোনো পদের অধীনে থেকে বিশেষ্যের কাজ করে, তাকে বিশেষ্য স্থানীয় খণ্ডবাক্য বলে। উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি সেখানে গিয়ে দেখলাম সবাই চলে গেছে। তো এখানে দুটো খণ্ডবাক্য রয়েছে একটা বাক্যের মধ্যে, লিখতে পাচ্ছি আমরা। তো এটা দেখো, সবাই চলে গেছেটা আহ অধীন খণ্ডবাক্য, সরি, স্বাধীন খণ্ডবাক্য, কারণ এটাকে আমরা আলাদাভাবে বাক্য হিসেবে ব্যবহৃত করতে পারি। এবং এ অন্য কোনো খণ্ডবাক্যের সাহায্য নিচ্ছে না যে সবাই চলে গেছে, বুঝতে পারছি আমরা, সম্পূর্ণ ভাব প্রকাশ পাচ্ছে। কিন্তু এর আগে যে খণ্ডবাক্যটা আছে, যে আমি সেখানে গিয়ে দেখলাম, আরো কিছু বলতে চাইছে, বাকি রয়ে গেছে, যদি এটা আলাদাভাবে বাক্য হিসেবে ব্যবহৃত করি তাহলে। কিন্তু এখানে এই বাক্যের মধ্যে আরো একটি খণ্ডবাক্য রয়েছে, যেটার উপর এই খণ্ডবাক্যটি নির্ভরশীল, অর্থাৎ এটা অধীন খণ্ডবাক্য। এবং দেখো, এই অধীন খণ্ডবাক্যটার যে আমি সেখানে গিয়ে দেখলাম, এখানে যে কর্তা বা যার কথা বলা হচ্ছে, বা যে উদ্দেশ্য, সেটা বিশেষ্যের রূপে কাজ করছে। যে আমি সেখানে গিয়ে দেখলাম, আমি আমি রয়েছে, অর্থাৎ একটা বিশেষ্য রূপে কাজ করছে অধীন খণ্ডবাক্যটা, এবং পুরোটাই যেন একটা বিশেষ্যের রূপ নিয়েছে। সেজন্যই এই অধীন খণ্ডবাক্যটাকে বিশেষ্য স্থানীয় অধীন খণ্ডবাক্য বলা হবে। এরপর বিশেষণ স্থানীয় অধীন খণ্ডবাক্য, সেটা আবার কি না, যে অধীন খণ্ডবাক্য স্বাধীন খণ্ডবাক্যের অন্তর্গত কোনো বিশেষ্য বা সর্বনামের দোষ গুণ অবস্থা প্রকাশ করে, তাকে বিশেষণ স্থানীয় অধীন খণ্ডবাক্য বলে। তো তোমরা সাধারণত বিশেষণ বলতে কি বোঝো? বিশেষ্য বলতে তো তোমরা জানো যে কোনো কিছু নাম বোঝালে। হ্যাঁ, তো বিশেষণ বলতেও তোমরা কি জানো, যে বিশেষ্যের বা সর্বনামের দোষ গুণ অবস্থা ইত্যাদি প্রকাশ করে, সেটা হয় বিশেষণ। ঠিক, তো এখানেও ঠিক সেই অর্থেই ব্যবহৃত হয়, সেজন্যই একে বিশেষণ
যুক্ত রয়েছে এই অধীন খণ্ডবাক্যটার সঙ্গে নাম হিসাবে। তো যে অধীন খণ্ডবাক্য স্বাধীন খণ্ডবাক্যের অন্তর্গত কোনো বিশেষ্য বা কোনো সর্বনামের দোষগুণ অবস্থা প্রকাশ করবে, তখন সেটা বিশেষণ স্থানীয় অধীন খণ্ডবাক্য হবে। যেমন দেখো, যে ভালো খেলেছে, এটা কি অধীন খণ্ডবাক্য, ঠিক? তো বাকি রইল কে স্বাধীন খণ্ডবাক্য। এটা স্বাধীন খণ্ডবাক্য বা প্রধান খণ্ডবাক্য, যে সেই প্রথম হয়েছে। হুম? তো এখানে দেখো, এই স্বাধীন খণ্ডবাক্যের অন্তর্গত কোনো বিশেষ্য বা সর্বনাম, তো এখানে কি সেটা কি একটা সর্বনাম, ঠিক? অর্থাৎ সর্বনাম কি, যে নামের পরিবর্তে যে শব্দ ব্যবহার হয়, আহ বা বিশেষ্যের পরিবর্তে যে শব্দ ব্যবহার হয় সেটা সর্বনাম। সে, তারা, আহ এরকম, তাই না? তো যাই হোক, এখানে সে আছে, অর্থাৎ এটা কি সর্বনাম। এবং এই সর্বনামটার যেন দোষ গুণ প্রকাশ পাচ্ছে, কি সেই প্রথম হয়েছে, তার গুণ প্রকাশ পাচ্ছে, সে প্রথম হয়েছে। এবং কোন সর্বনাম বা বিশেষ্যের দোষ গুণ প্রকাশ পেলে কি হয়, বিশেষণ হয়। এবং যেহেতু এখানে এই স্বাধীন খণ্ডবাক্যের মধ্যে অবস্থিত এই সর্বনামের যে দোষ গুণ বা গুণ প্রকাশ পাচ্ছে এবং এখানে একটা বিশেষণ কাজ করছে, তাই এই অধীন খণ্ডবাক্যটা হয়ে যাবে বিশেষণ স্থানীয় অধীন খণ্ডবাক্য। বুঝতে পেরেছো? এরপর 3 নম্বর হলো ক্রিয়া বিশেষণ স্থানীয় অধীন খণ্ডবাক্য। তো বিশেষ্য গেল, বিশেষণ গেল, এবার আসছে ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ স্থানীয় অধীন খণ্ডবাক্য কি না, যে অধীন খণ্ডবাক্য ক্রিয়াপদের স্থান, কাল, কারণ নির্দেশক অর্থে ব্যবহৃত হয়, হ্যাঁ, নির্দেশক অর্থে ব্যবহৃত হয়, তাকে ক্রিয়া বিশেষণ স্থানীয় অধীন খণ্ডবাক্য বলে বা ক্রিয়া বিশেষণ খণ্ডবাক্য বলে। তো যেমন দেখো, উদাহরণ দিয়ে বোঝালেই সহজেই বুঝতে পারবে তোমরা, যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যে রবীন্দ্রনাথের একটা বিখ্যাত গান। তো এখানে দেখো, যদি তোর ডাক শুনে কেউ না আসে, এটা কি, এটা অধীন খণ্ডবাক্য, ঠিক? এটা তবে একলা চলো রে, এটা কি, এটা স্বাধীন খণ্ডবাক্য বা আহ প্রধান খণ্ডবাক্য। তো এখানে যে অধীন খণ্ডবাক্য, তার ক্রিয়াপদের যে স্থান, সরি, যে ক্রিয়াপদ রয়েছে, বা যদি তোর ডাক শুনে কেউ না আসে, এখানে আসে ক্রিয়াপদ। হুম, এটাও কিন্তু এটাকে মূলত এটাকে ধরেই বলছি যে আসে। হুম, এটা হলো ক্রিয়াপদ। তো এই ক্রিয়াপদের যে স্থান, কাল বা কারণ, সেটাকে নির্দেশক অর্থে যদি ব্যবহৃত হয়, যে নির্দেশ দিয়ে বলা হবে, তখন সেটা ক্রিয়া বিশেষণ খণ্ডবাক্য হবে। যেমন দেখো, তবে একলা চলো রে, এখানে কি একটা নির্দেশমূলক বাক্য বলা হচ্ছে, একটা নির্দেশক কথা বলা হচ্ছে, তাই না, যে তবে একলা চলো রে। এর মধ্যে অন্য কিছু ঘোরপ্যাচ আছে কি, নেই, একটা নির্দেশ বোঝাচ্ছে। হুম, তাই জন্য এটা ক্রিয়া বিশেষণ স্থানীয় অধীন খণ্ডবাক্য হবে। অর্থাৎ যে অধীন খণ্ডবাক্য ক্রিয়াপদের, অর্থাৎ এই অধীন খণ্ডবাক্যের এই ক্রিয়াপদের স্থান, কাল, কারণ যাই হবে, সেটাকে নির্দেশক অর্থে ব্যবহৃত হয় যদি, তখন সেটা ক্রিয়া বিশেষণ খণ্ডবাক্য হবে। বুঝতে পেরেছো? তো আমরা এখন ছোটবেলাটাকে ছাড়িয়ে একটু বড়দের মতো করে, একটু বিস্তারিত ভাবে, আরো একটু গভীরে গিয়ে বাংলা ব্যাকরণটাকে জানলাম, তার বাংলা ব্যাকরণের সূত্রপাত আমরা জানলাম, এবং যেগুলোকে আমি বেসিক জিনিস বললাম শুরুতে, ঠিক তাই। এবং শুধু বেসিক জিনিস বলে নয়, যেগুলো আমরা পড়লাম এখন, সেগুলো কতটা গুরুত্বপূর্ণ উম, একটা বাক্য গঠন করতে, সেটাও তোমরা শুনলে, জানলে, তাই না? তো তাহলে আজকে আমরা কি কি পড়লাম না, বাক্য যার দুটি অংশ, এবং যেগুলো পড়লাম সেটা তোমাদের দেখো একটা ছক আকারে তোমাদের সামনে তুলে ধরেছি, যেটা তোমাদের মনে রাখতে আরো সুবিধে হবে। হুম, তো কি পড়লাম, বাক্য যেটার দুটি অংশ,
একটা হলো উদ্দেশ্য, একটা হলো বিধেয়। এবং উদ্দেশ্য আর বিধের যে ক্রিয়ার সমষ্টি, সেটা আহ নিজে অর্থযুক্ত একটা বাক্য না হতে পেরে কখনো কখনো সেই বাক্যের মধ্যে অবস্থিত একটা বৃহত্তর বাক্যের অংশরূপে বা সেই বৃহত্তর বাক্যের সাহায্যে যখন সেটা তৈরি হয় বা কোনো একটা বাক্য গঠিত হয়, সেটা থেকে আবার খণ্ড বাক্য হয় সেই বাক্য। এবং সেই খণ্ড বাক্যটাকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, স্বাধীন খণ্ড বাক্য, অধীন খণ্ড বাক্য। এবং আবার অধীন খণ্ড বাক্যকে তিনটি ভাগে ভাগ করা যায়। কি কি? বিশেষ্য স্থানীয় অধীন খণ্ড বাক্য, আর বিশেষণ স্থানীয় অধীন খণ্ড বাক্য, আর ক্রিয়া বিশেষণ স্থানীয় অধীন খণ্ড বাক্য। ঠিক? তো আজকে এই পর্যন্তই। এবং এর পরের ক্লাসে আমরা বাক্যের আরো যে জটিল দিকগুলি রয়েছে বা আরো বিস্তারিত যেগুলি রয়েছে বাংলা ব্যাকরণে বাক্যের ক্ষেত্রে বা বাক্যের সঙ্গে সংযুক্ত এরকম, সেগুলো আমরা জানবো যে এই বাক্যগুলোকেও আবার অনেকগুলো ভাগ করা যায়। এখন তোমরা জানলাম যে বাক্যের ভিতরে অবস্থিত কিছু টুকরো টুকরো বিষয়, সেগুলোকে আহ এতগুলো বিষয়ে ভাগ করা যায় বা তার মধ্যেও এত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে। এবং এরপরে আমরা জানবো যে এই বাক্য, যেটাকেও কতগুলো ভাগ করা যায়, যেটারও আরো নানান রকম দিক রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা জানবো। কেমন? তো আশা করছি সকলে বুঝতে পেরেছো। তো আজকে এটুকুই। দেখা হচ্ছে পরের ক্লাসে এই বাক্যের পরবর্তী অংশ নিয়ে। সবাই ভালো থেকো। ধন্যবাদ।